হ্যাঁ, আচ্ছা, আপনাকেই পড়াই, কি আর করা, মানুষজন নাই। ওকে, তো আমরা ধরেন অপটিমাইজেশনের একদম ফান্ডামেন্টাল বেসিকগুলো দেখছি। ফান্ডামেন্টাল বেসিক বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো ধরেন আমার যদি একটা ফাংশন দেওয়া থাকে, তাহলে ওই ফাংশনটা আন্ডার সাম কন্ডিশনস, যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তো তাইলে আপনার ওই ফাংশনের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু কী। তো কন্ডিশনটা ছিল যে ওইটার মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুতে ওইটার ডেরিভেটিভ 0 হওয়া লাগবে, ঠিক আছে। সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ, আর মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা 0 হওয়া লাগবে। যদিও কনভার্স কন্ডিশনটা ট্রু না, যে সব পয়েন্টে গ্রেডিয়েন্ট 0 হইলে ওইটা লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম হয়ে যায় না। আপনার ওইটা যদি কোনো একটা পয়েন্টে গ্রেডিয়েন্ট 0 হয়, তাইলে ওইটা লোকাল ম্যাক্সিমাম নাকি লোকাল মিনিমাম, এটা টেস্ট করার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা টেস্ট করা লাগে। ওকে, সিঙ্গেল ভ্যারিয়েবলে আমরা সেকেন্ড ডেরিভেটিভের সাইন চেক করি, আর মাল্টি ভ্যারিয়েবলে হলো আমাদের সেকেন্ড ডেরিভেটিভের করেসপন্ডিং যে অবজেক্ট সেটা হলো হেসিয়ানের আইজেন ভ্যালুগুলার সাইন চেক করি। যদি সবগুলো আইজেন ভ্যালু পজিটিভ হয় তাইলে ম্যাক্সিমাম, যদি সবগুলো আইজেন ভ্যালু নেগেটিভ হয় তাহলে মিনিমাম, যদি মিক্স থাকে তাহলে স্যাডেল পয়েন্ট, আর যদি 0 আইজেন ভ্যালু থাকে, 0 অ্যান্ড পজিটিভ অথবা 0 অ্যান্ড নেগেটিভ, তাইলে ইনকনক্লুসিভ। তখন আমাদের আর ফার্দার টেস্টিং করা লাগে, যদিও মাল্টি ভ্যারিয়েবলের জন্য আপনাদের এই কোর্সে ফার্দার টেস্টিং করা লাগবে না, ঠিক আছে, ইনকনক্লুসিভ পর্যন্ত রেখে দিলেই হবে। ওকে, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের এই কন্ডিশনগুলোর একটা অ্যাপ্লিকেশন, একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটা হইল কোয়াড্রেটিক ফর্মস। ওকে, আচ্ছা, কোয়াড্রেটিক ফাংশন কি জিনিস জানেন? কি? হ্যাঁ, রাইট। তো কোয়াড্রেটিক ফাংশন হইল, ধরেন সাধারণত এই ফর্মেটের ফাংশনকে আমরা কোয়াড্রেটিক ফাংশন বলি, ax² + bx + c, ঠিক আছে। তো কোয়াড্রেটিক ফর্ম হলো এটা মাল্টি ভ্যারিয়েবল জেনারেলাইজেশন। ওকে, তো মানে কোয়াড্রেটিক ফাংশনের আপনার যে ক্যারেক্টারিস্টিক্স হইল যে কোনো টার্মের ম্যাক্সিমাম পাওয়ার হইল 2 এর চেয়ে বেশি পাওয়ার থাকবে না। ওকে, ধরেন এখন এটা মাল্টি ভ্যারিয়েবল জেনারেলাইজেশন হইতে পারে যে আমার যদি 2টা ভ্যারিয়েবল থাকতো x1, x2, তাইলে একটা কোয়াড্রেটিক ফর্ম লিখতে পারতাম এরকম, x1² থাকতে পারে, x2² থাকতে পারে, x1, x2 থাকতে পারে, তারপরে এক্সাম্পল দিস ইজ এ কোয়াড্রেটিক ফর্ম। ওকে, তো এই টার্মের পাওয়ার টেকনিক্যালি 2, মানে x1 এর একটা পাওয়ার আছে, x2 এর একটা পাওয়ার আছে, এটার পাওয়ার 1, x1 আছে x2 নাই, এটার পাওয়ারও 1, x2 আছে x1 নাই, আর এটার পাওয়ার 0। প্লাস এগুলোর সাথে ধরেন বিভিন্ন কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড হিসেবে থাকতে পারে, এখানে 2 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, এটসেট্রা। এবং এইটাকে ধরেন আমি মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য জেনারেলাইজেশন করতে পারবো। ধরেন আমার যদি 3টা ভ্যারিয়েবল থাকতো x1, x2, x3, তাইলে দিস কুড বি কোয়াড্রেটিক ফর্ম, x1² + x2² + x3² + 2 x1, x2 + x2, x1 প্লাস, এটা তো একই জিনিস লিখছি, x2, x3, x1। কি কাহিনী কি? ওকে, আচ্ছা, প্লাস ধরেন সাম কনস্ট্যান্সি, এটা একটা 3 ভ্যারিয়েবল কোয়াড্রেটিক ফর্ম। ওকে, তো সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য আমরা কোয়াড্রেটিক ফাংশন বলি, মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য কোয়াড্রেটিক ফাংশন বলা যায়, মানুষজন সাধারণত কোয়াড্রেটিক ফর্ম শব্দটা ব্যবহার করে। ওকে, আচ্ছা, এখন যে কোনো কোয়াড্রেটিক ফর্মকে যদি মাল্টিভ্যারিয়েবল ফাংশন হয়, মাল্টিভ্যারিয়েবল ফাংশনে আমরা ভ্যারিয়েবলের যে লিস্টটা ওটাকে x বার দিয়ে ডিনোট করতে পারি। তাইলে যে কোনো কোয়াড্রেটিক ফর্মকে এইভাবে লেখা যায়, x ট্রান্সপোজ ax + b ট্রান্সপোজ x + c for some matrix A, some vector B and some constant C.
ওকে, এখন মনে হতে পারে স্যার এটা কুইক থেকে আসলো, কেমনে আসলো, কি আসলো। আচ্ছা দেখাই এটা কেমনে আসলো। এক্সাম্পল, আচ্ছা এই টার্মটার দিকে, এই টার্মগুলোর দিকে খেয়াল করেন। আচ্ছা জাস্ট এই টার্মগুলো না, এই সব টার্মগুলাই। আচ্ছা আমি 2 ভ্যারিয়েবলের জন্য দেখাই, তাহলে হয়তো সহজ হবে। আচ্ছা তো এই টার্মটা বেসিক্যালি সব 2 পাওয়ার টার্ম, সব 2 পাওয়ার টার্মের যোগফলকে এই ফর্মেটে লেখা যায়, সব 1 পাওয়ার টার্মের যোগফলকে এই ফর্মেটে লেখা যায়, সব 0 পাওয়ার টার্মের যোগফলকে এমনি লেখা যায়। আচ্ছা যেমন এটার দিকে খেয়াল করেন, দিস এক্সপ্রেশন 2x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 3x1 x2। আচ্ছা এইটাকে আমি এমনি লিখতে পারি, দেখেন বিশ্বাস হয় নাকি। ওকে গুণ দেন, দেখেন গুণ দিলে কি আসবে। গুণ দিলে আসবে উপরে 2x1 প্লাস 3/2x2। আর এটা আসবে 3/2x1 প্লাস x2। ওকে আচ্ছা এবার যদি আবার গুণ দেই তাহলে আসবে কি 2x1 স্কোয়ার প্লাস 3/2x1 x2 প্লাস 3/2, ও সরি এটা দেখুন দেব তো 3 লিখি, আসবে হইল 2x1 স্কোয়ার ফার্স্ট টার্মটা লিখতেছি প্লাস 3/2x1 x2 প্লাস 3/2 x2 x1 প্লাস x2 স্কোয়ার। ওকে তো দেখেন এই দুইটা যোগ দিলে 3 চলে আসবে, 2x1 স্কোয়ার আসবে আর ওই সাইডে x2 স্কোয়ার আসবে, বুঝছে? তো যে কোনো কোয়াড্রেটিক ফর্মকে আসলে এই ভেক্টরটাকেই তো আমি x নাম দিয়েছিলাম, রাইট? ওয়েল এটা টেকনিক্যালি x এর ট্রান্সপোজ আর এটা x। তো যে কোনো কোয়াড্রেটিক ফর্মকে আসলে এমনি লেখা সম্ভব। মাঝখানে আপনি একটা ম্যাট্রিক্স স্যান্ডউইচ করে দিলে তাইলে সব 2 পাওয়ার টার্মগুলা এই ফর্মেটে চলে আসে। ওকে তারপরে এইটা বানাবো কেমন? এইটা বানানো তো আরও সহজ। ধরেন 1 পাওয়ার টার্মগুলোকে x1 প্লাস x2, x1 প্লাস x2 কে এমনি লেখা যায় না? x1 প্লাস x2 সমান সমান 1 1 x1 x2। ওকে লেখা যায়। আচ্ছা তো তাইলে আমার বি কি হবে? বি হবে হইলো এই ভেক্টরটা, দিস ইজ মাই বি ট্রান্সপোজ। ওকে আর সি হইলো এখানে 1, সি একটা নাম্বার, দিস ইজ নট এ ভেক্টর। ঠিক আছে তো হ্যাঁ যে কোনো কোয়াড্রেটিক ফর্মকে এমনি লেখা যায়। তো কোয়াড্রেটিক ফর্মটা কথা বলতেছি কেন? ওয়াইজ কোয়াড্রেটিক ফর্ম আমাদের আলোচনার বিষয়বস্তু কেন? আলোচনার বিষয়বস্তু হইলো ওয়েল একটা ইয়া হইলো যে কোয়াড্রেটিক ফর্মের মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন এক্স্যাক্টলি সলভ করা যায়। মানে আপনি ফর্মুলা লিখতে পারবেন আর কি, এটা একটা কারণ, দিস ইজ ওয়ান রিজন। আর আরেকটা কারণ আছে, সেইটা হলো যে কোনো কমপ্লিকেটেড ফাংশন, ধরেন আমার কাছে একটা ফাংশন আছে যে এটা এরকম। আচ্ছা কোয়াড্রেটিক ফাংশন দেখতে কিরকম? এটা গ্রাফ কিরকম বলতে পারবেন? প্যারাবোলিক, রাইট। কোয়াড্রেটিক ফাংশনের গ্রাফ হইলো এইরকম, ঠিক আছে? এইরকম অথবা উল্টোটাও হইতে পারে, এর সাইনের উপর ডিপেন্ড করে। এ যদি নেগেটিভ হয় তাহলে উল্টা, আর যদি পজিটিভ হয় তাহলে ওই দিকে। আচ্ছা তো কোয়াড্রেটিক ফর্ম নিয়ে আলোচনা করার কারণ হইলো যে এটার এক্স্যাক্ট সলিউশন আছে, আর 2 যদি একটা ফাংশন কমপ্লিকেটেডও হয়, আপনি কোনো একটা মিনিমাম অথবা কোনো একটা ম্যাক্সিমাম পয়েন্টের কাছাকাছি জুম করলে কোয়াড্রেটিক ফর্মের মতোই দেখতে হয়।
ঠিক আছে? ধরেন আমি যদি এখানে জুম ইন করি তাহলে এটা একটা অলমোস্ট প্যারাবোলিক শেপের মতো, এখানে যদি জুম ইন করি এটা একটা অলমোস্ট প্যারাবোলিক শেপের মতো। তো কোয়াড্রেটিক ফর্মের অপটিমাইজেশনে আমরা ধরেন যে ফর্মুলাগুলো পাবো বা যে টেকনিকগুলো ইউজ করবো সেটা অ্যাপ্রক্সিমেটলি কমপ্লিকেটেড ফাংশনের অপটিমাইজেশনে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। তো কোনো কোয়াড্রেটিক ফর্মকে ধরেন এই ফর্মেটে লিখবেন কেমনে, লেখার আসলে আইডিয়াটা হয়তো পেয়ে গেছেন। ধরেন x1 স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা সেটা এই ডায়াগোনাল লিখছি, x2 স্কোয়ারের কোএফিসিয়েন্টটা এই ডায়াগোনাল লিখছি, আর যে ক্রস টার্মগুলো আছে ক্রস টার্মগুলো আপনি অফ ডায়াগোনাল লিখবেন। অফ ডায়াগোনাল লেখার সময় 2 দিয়ে ভাগ দিয়ে লিখতে হবে। ওকে, আচ্ছা। একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ফর্মেটে যখন লিখবেন তখন এই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, মানে অফ ডায়াগোনাল টার্মগুলো সমান, এই টার্ম সমান এই টার্ম। যদি 3টা থাকতো তাহলে আরও জিনিসপত্র থাকতো, কিন্তু ওই অফ ডায়াগোনাল টার্মগুলো সমান হতো। তো এই একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কোয়াড্রেটিক ফর্ম লেখার সময়। ওকে, আচ্ছা। আরেকটা কন্ডিশন, আচ্ছা ওই কন্ডিশনের আলোচনা থাক, আমরা এটা মিনিমাইজেশন নিয়ে কথা বলি। আচ্ছা, কোয়াড্রেটিক ফাংশন তো দেখতে ধরেন সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য এরকম প্যারাবোলিক শেপ, মাল্টি ভ্যারিয়েবলের জন্য দেখতে কীরকম হবে, একটা বোলের মতো হবে। ঠিক আছে, মাল্টি ডাইমেনশনাল একটা বোলের মতো হবে। ওকে, আচ্ছা। এখন আমাদের উদ্দেশ্য হলো we want to ask this question, suppose we are given a quadratic form of this form x transpose x plus b transpose x plus c, এটার মিনিমাম ভ্যালু কত বা ম্যাক্সিমাম ভ্যালু কত? ওকে, আচ্ছা। তো এটা সলভ করার জন্য এখন আমরা যেটা করব সেটা হইল, হ্যাঁ এইটা এই প্রবলেমটা এবার সলভ করব। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ এ কোয়াড্রেটিক ফর্ম, অথবা হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ কোয়াড্রেটিক ফর্ম, অথবা এমন কন্ডিশনও হইতে পারে যে এটা কোনো মিনিমাম বা ম্যাক্সিমা নাই, এটা স্যাডেল পয়েন্ট। ঠিক আছে, যে মিনিমা বা ম্যাক্সিমাটা আছে ওইটা স্যাডেল পয়েন্ট, এটাও হইতে পারে। এগুলো বাদে অন্য কিছু হবে না। ঠিক আছে, অন্য কিছু হবে না, কারণ কি ধরেন অন্য কিছু যদি হইতো তাইলে হয়তো আমরা, আচ্ছা ওয়েল অন্য কিছু, আচ্ছা অন্য কিছু হইতে পারে, একটা স্পেসিফিক কেসে অন্য কিছু হইতে পারে যেটা হইল আপনার আনবাউন্ডেড যদি হয়। আচ্ছা, ওই আলোচনা পরে যায়। ওকে, তো এটা সলভ করার জন্য আমরা কী কী কন্ডিশন ডিরাইভ করে আসছি, এখন এতদিন আমরা যে কন্ডিশনগুলো ডিরাইভ করছি ওই মেশিনারিগুলো এখন ইউজ করব। তো ফার্স্ট কন্ডিশন হইল গ্রেডিয়েন্ট বাই করতে হবে। এটা গ্রেডিয়েন্ট বাই করতে হবে, গ্রেডিয়েন্ট বাই করে 0 সেট করতে হবে, 0 সেট করে তারপর যা করার করব। আচ্ছা, এখন আমাদের কিছু জিনিস কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। তো এগুলো আমরা আলাদা করে ডিরাইভ করে নিই। কিছু ফাংশনের গ্রেডিয়েন্ট, ধরেন আমার যদি একটা ফাংশন থাকে f of x equals to x transpose ax, এই ফাংশনের গ্রেডিয়েন্ট হলো টু a plus a transpose x। এটা ফর্মুলার মতো মুখস্থ করে ফেলতে পারেন চাইলে, প্রুফ করব এখন। আর যদি এরকম একটা ফাংশন থাকে, বার দিতে ভুলে যায় অনেক সময়, বুঝে নিন কনটেক্সট থেকে যে মাল্টি ভ্যারিয়েবল নাকি সিঙ্গেল ভ্যারিয়েবল, b ট্রান্সপোজ x। যদি এরকম একটা ফাংশন থাকে তাহলে এইটার গ্রেডিয়েন্ট হইল b। ওকে, আচ্ছা, এই দুইটা আইডেন্টিটি প্রুফ করি। চলেন সহজটা দিয়ে শুরু করি, এটা দিয়ে শুরু করি।
ধরলাম এফ অফ এক্স ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এক্স, যেখানে বি আর এক্স দুইটাই ভেক্টর আর কি, ঠিক আছে, বেসিক্যালি দুইটা ইনার প্রোডাক্ট করছি। তো ধরে নেই বি এর এক্সের কম্পোনেন্টগুলো হইলো এগুলা x1 x2 x3 xn, বি এর কম্পোনেন্টগুলো হইলো এগুলা b1 b2 b3 bn। তাইলে বি ট্রান্সপোজ এক্স এর ভ্যালু কি হবে বলেন তো? রাইট, আমি সামেশন নোটেশন দিয়ে লিখি। আচ্ছা, সামেশন নোটেশন বাদ দিই, থাক। v1 x1 প্লাস b2 x2 প্লাস ডট 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 bn xn। তো এখন যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই, গ্রেডিয়েন্টটা কি? বেসিক্যালি del f বাই del x1 del f বাই del x2 এটাকে ভেক্টর হিসাবে লিখলে যা হয়। তো এই ফাংশনটাকে x1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি পাবো? খালি b1 পাবো না, বাকি সব তো জিরো হয়ে যাবে। বিশ্বাস হয়? আচ্ছা, b1 x2 রেসপেক্টে করলে b2। তো বুঝতেই পারতেছেন যে আমার যে কোনো এক্সকে রেসপেক্টে করলে কম্পোনেন্ট মানে পার্শিয়াল ডেরিভেটিভ আসবে বিকে। তাইলে এইগুলো যদি ভেক্টর হিসাবে লিখি, অর্থাৎ del f বাই del x1 del f বাই del x2 del f বাই del xn, এই গ্রেডিয়েন্ট ভেক্টরটা যদি লিখি, গ্রেডিয়েন্ট ভেক্টরটা কি আসবে? b1 b2 b3 ডট ডট bn আসবে। which is b। তো শেষ প্রমাণ। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এটাকে সামেশন নোটেশন দিয়েও করি যাতে আপনারা সিম্বল ম্যানিপুলেশন শিখতে পারেন। ধরেন এটাকে সামেশন নোটেশনে লিখলে হয়তো আমি এটাকে এমনি লিখতাম bixi i ইকুয়ালস টু 1 থেকে n। আচ্ছা, তারপরে আমি del f বাই del x কে করব। del f বাই del x কে ইজ, তো এই সামেশনের মধ্যে থেকে, আচ্ছা আপনি আমাকে বলেন তো del xi বাই del xk এটা সমান সমান কি? পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি আসবে? আচ্ছা, আমরা এইখানে যখন x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছিলাম, তো টেকনিক্যালি x2 কেও x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করা লাগছে না? তো এটা আমরা কি আসছিল? জিরো আসছিল। মানে আমরা যখন একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ বের করি, তখন তো অন্য ভ্যারিয়েবলগুলোকে কনস্ট্যান্ট ধরি, রাইট? তো এইটাও জিরো আসবে যদি xi আর xk ডিফারেন্ট ভ্যারিয়েবল হয়, অর্থাৎ যদি i নট ইকুয়ালস টু k হয়। i নট ইকুয়ালস টু k হইলে জিরো আসবে, আর যদি i ইকুয়ালস টু k হয় তাহলে কি আসবে? হ্যাঁ, বুঝলি? bi না, এখানে তো b নাই, এটা তো জাস্ট মানে আপনি চিন্তা করতে পারেন যে আপনার f অফ x ইকুয়ালস টু xi 1 আসবে না? মানে আমি তো এখানে f কে ডিফারেন্সিয়েট করতেছি না, xi কে ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে? তো তাইলে দিস উইল বি 1 if i equals to k আর 0 if i not equals to k, ঠিক আছে? তো এই ফাংশনটাকে, এই ধরনের ফাংশন, ধরেন দুইটা ইন্ডেক্স আছে, দুইটা ইন্ডেক্স সমান হইলে 1 দেয় আর দুইটা ইন্ডেক্স অসমান হইলে 0 দেয়। এই ফাংশনটাকে মানুষজন এমনি লিখে, এই সিম্বল দিয়ে লিখে, এটা ডেল্টা সিম্বল। আচ্ছা, আমার লেখাটা হয়তো খারাপ হয়ে গেছে। ওকে, এটা একটা নাম আছে, এটাকে ক্রোনেকার ডেল্টা বলে। ওকে, তো ক্রোনেকার ডেল্টা মানে হইল যে ক্রোনেকার ডেল্টা ফাংশনটা বা সিম্বলটা
এটার মিনিং হইল যে যদি যেই দুইটা ইন্ডেক্স লিখছি এটার সাথে এই দুইটা ইন্ডেক্স সমান হয়ে যদি হয় তাহলে 1 দিবে, আর যদি অসমান হয় তাহলে 0 দিবে। এটি ওকে। তো ডেল এক্স আই বাই ডেল এক্সকে সমান সমান এই ক্রোনেকার ডেল্টাটা। ওকে, তো ক্রোনেকার ডেল্টা আসলে অনেক সিম্বল ম্যানিপুলেশনের জন্য অনেক ইউজফুল। আচ্ছা, সিম্বল ম্যানিপুলেশনের জন্য ইউজফুল কেমন বলি। এখন ধরেন আমার ফাংশন যদি এইটা হয় তাইলে ডেল এফ বাই ডেল এক্স কে এইটা কী হবে, এটাকে আমি এমনি লিখতে পারবো ডেল এক্স কে, মানে সামেশন নোটেশন নিয়ে ম্যানিপুলেশন করার সময় অনেক কাজে দেয়, বিআই এক্স আই, রাইট। আচ্ছা, এটাকে লিখতে পারবো বিআই অফ এক্স আই। এটাকে কী করছি বুঝতে পারছেন, এই ডেরিভেটিভটাকে ভিতরে ঢুকাই দিছি, আর বিআই যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে বাইরে লিখছি। এটা সমান কি মাত্র প্রুফ করে আসলাম যে দিস ইজ বিআই ডেল্টা আই কে, যেখানে ডেল্টা আই কে এর মিনিং হইল যে আই আর কে সমান হইলে এটা 1 হবে আর নাইলে 0 হবে। তাইলে দেখেন এই সামেশনের মধ্যে তো আই এর ভ্যালু অনেক কিছু আছে, ধরেন 1 2 3 4 5 6 7 8 থেকে n পর্যন্ত আছে। এই তাইলে এই ক্রোনেকার ডেল্টাটা এই পুরা সামের মধ্যে খালি কোন টার্মটাকে রাখবে, কে রাখবে? সাম তো হচ্ছে আয়ের উপর, মানে ধরেন আয়ের রেঞ্জ তো 1 2 3 ডট 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 n পর্যন্ত। তো ডেল্টা আই কে 1 কখন, যখন আয়ের ভ্যালু কে সমান হবে। ধরেন ডেল্টা আই কে যদি 3 হইতো তাহলে এখান থেকে কোন টার্মটা বাকি থাকতো, খালি 3 এর টার্মটা বাকি থাকতো। বুঝতে পারতেছেন কি বলতেছি? অর্থাৎ আমি এই সামেশনটাকে লিখতে পারি বিকে। কেন? কারণ যখন আই সমান কে তখন এটা 1 দিবে, তখন আই বিকেটা থাকবে, আর বাকি সবগুলো টার্ম এই সামেশনের মধ্যে 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই মানে প্রমাণ করে আসছি যে এই যে এক্স কে রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ হইলো বি এর কে তম কম্পোনেন্টটা আসে, যেটা আগেও প্রমাণ করছি, কিন্তু এখানে আই গেস একটু সিম্বল ম্যানিপুলেশন করলাম, কারণ অনেক কমপ্লিকেটেড এক্সপ্রেশন থাকলে অনেক সময় আমাদের লিখে কুলাইতে পারবো না, তখন এরকম সিম্বল ম্যানিপুলেশন করে হয়তো বের করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এটা প্রুফ করে ফেললাম। পরের পার্ট, আচ্ছা নেক্সট পার্টের জন্য জায়গা লাগবে। এক্স ট্রান্সপোজ এক্স, এটা গ্রেডিয়েন্ট বাই করতে হবে। তো এটা গ্রেডিয়েন্ট বাই করার জন্য আমি এটাকে একটু ভাঙায় লিখি। ওকে, ভাঙায় লিখবো কেমনে, এমনে ভাঙায় লিখবো, দেখেন এক্স ট্রান্সপোজ দেখেন, এটা বিশ্বাস করতে পারেন নাকি? এটাকে লেখা যাবে এমনে এক্স আই টাইমস এক্স আই। এই নোটেশন দেখছেন আগে? দেখেন এক্সটা একটা ভেক্টর, রাইট? ধরেন এক্স যদি বি লিখতাম তাহলে এক্স ট্রান্সপোজ বি কে কি লিখতাম? সামেশন অফ এক্স আই টাইমস বি আই, এটাই লিখছি। এখন বি এর জায়গায় হইল এক্স লিখছি, অর্থাৎ এক্স যে একটা ভেক্টর, ওই ভেক্টরকে এ যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সটা যদি গুণ দিলে আরেকটা ভেক্টর পাওয়া যায়, ওই ভেক্টরের আইতম কম্পোনেন্ট। ওকে, আচ্ছা এখন আপনাদেরকে এইটা মনে আছে যে একটা ম্যাট্রিক্স একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই করলে ওইটার আইতম কম্পোনেন্ট কেমনে বাইর করে? আচ্ছা, একটা এই নোটেশনটা মনে করতে পারেন নাকি? দেখেন এরকম কিছু কি পড়ছিলেন লিনিয়ার অ্যালজেব্রাতে? আচ্ছা, এটার মানে কি? এটার মানে হলো ধরেন এটা হইল আমার এ, এইটা হইল এক্স, তাইলে
আমি ধরেন দিস ইজ মাই এক্স এর আইতম কম্পোনেন্ট। আইতম কম্পোনেন্ট বের করার জন্য কি করি, এইটার আইতম রোটা নেই, এইটা এই আইতম রো এর সাথে এই কলামটা গুণ দেই, গুণ দিয়ে তারপর যোগ করি, যোগ করলে যেই জিনিসটা আসে সেটাই হলো আমার আউটপুটের আইতম কম্পোনেন্ট। তো তাইলে আইতম রো এর এলিমেন্টগুলো কী কী, ধরেন AI1 AI2 ডট 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 AIN, আর এখানে আছে X1 X2 ডট 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 XN। তো গুণ দিলে কি হবে, AI1 X1 প্লাস AI2 X2 প্লাস ডট 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 AIN XN হবে। এখানে এই 1 2 3 ডট 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 n এই ইন্ডেক্সটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো আচ্ছা, এখানে তো একটা ভুল করে ফেলছে, এখানে আইটা বাইরে হবে, বুঝতে পারছেন এটা? ওকে, হ্যাঁ, আমি কি রেকর্ডিং অন করছিলাম? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এটাকে আমরা লিখতে পারি এমনি, সাম ওভার আই এক্স আই সাম ওভার জে এ আই জে এক্স জে। ওকে, আচ্ছা, দিস ক্যান বি রিটেন অ্যাজ সাম ওভার আই সাম ওভার জে এ আই জে এক্স আই এক্স জে। ওকে, আচ্ছা, এটা গেল আমার এক্সপ্রেশন। এবার পার্শিয়াল ডেরিভেটিভ বাইর করি, ডেল এফ বাই ডেল এক্স কে। এটা কি আসবে, এটা আসবে হলো, দেখেন, সাম ওভার আই সাম ওভার জে এ আই জে এক্স আই এক্স জে। মেক সেন্স? কি করছি, এক্সপ্রেশনটার দিকে তাকান, এইটাকে এক্স কে রেসপেক্টে ডেরিভেটিভ বের করবো। এখন এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো তো কনস্ট্যান্ট, এখানে তো কোনো ভ্যারিয়েবল নাই, তাহলে বেসিক্যালি এই টার্মটাকে এক্স কে রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা লাগবে, ওইটাই লিখছি। আচ্ছা, এবার এটার দিকে খেয়াল করেন, এটাকে কি লিখতে পারবো, প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল যদি অ্যাপ্লাই করেন তাহলে আসবে হইল ইউভি ফর্মুলা লিখলে এক্স আই ডেল এক্স জে বাই ডেল এক্স কে প্লাস ডেল এক্স আই বাই ডেল এক্স কে টাইমস এক্স জে। এখানে কি করছি বুঝছেন, ইউভি ফর্মুলা ইউজ করছি আর কি। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হইল ডেল্টা জে কে প্রমাণ করে আসছিলাম, আর এই জিনিসটা হইল ডেল্টা আই কে, এটাও প্রমাণ করে আসছিলাম। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমি সাবস্টিটিউট করে দেই, ডাইরেক্ট লিখি এক্স আই ডেল্টা জে কে প্লাস এক্স জে ডেল্টা আই কে। এখন এই সামেশনটার দুই ভাগ করি, দুই ভাগ করলে যেটা আসবে সাম ওভার আই সাম ওভার জে এ আই জে এক্স আই ডেল্টা জে কে প্লাস সাম ওভার আই সাম ওভার জে এ আই জে এক্স জে ডেল্টা আই কে। আচ্ছা, এখন দেখেন তো এই সামের মধ্যে জের যে সামটা, এখানে যেহেতু ডেল্টা জে কে আছে, এই জের সামের মধ্যে কোন পার্টটা বাকি থাকবে,
জাস্ট যেখানে জে সমান কে, আর বাকি সব জিরো হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি এমনি লিখতে পারি এ আই জে, সরি আই জে হবে না, আই কে এক্স আই, মানে জাস্ট এখানে তো জে আছে খালি এইটার সাথে, তাহলে এই জে কে দিয়ে রিপ্লেস করে দিছি। ওকে, আর সিমিলারলি ওই সাইডে টার্মে থাকবে আই কে দিয়ে রিপ্লেস করতে হবে, তো এ কে জে এক্স জে, সাম ওভার এখানে সাম ওভার জে হবে আর এখানে সাম ওভার আই হবে। ও ভাই, আচ্ছা এইটার দিকে খেয়াল করেন, আমরা কিছুক্ষণ আগে ডিরাইভ করে আসছিলাম, মনে আছে যে এক্স এইটার আইতম কম্পোনেন্ট হইল এ আই জে এক্স জে, তাইলে এইটা কি, এইটা এ এক্স এর কে তম কম্পোনেন্ট না? ওটার সাথে ম্যাচ করে দেখেন, মানে সামেশন ইন্ডেক্সের যে কোনো কিছু দিতে পারি, এখানে আই দিতে পারি বা মানে সরি এখানে জে দিতে পারি, এল দিতে পারি, এম দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। তো দিস ইজ দ্য এটা নষ্ট, এইটা হলো এ এক্স এর কে তম কম্পোনেন্ট। আর এইটা কি, এখন এখানে একটা ভেজাল হয়ে গেছে, দেখেন এখানে সামেশন ইন্ডেক্সটা এই জেটা এই সাইডে ছিল, আর এখানে সামেশন ইন্ডেক্সটা এই সাইডে। কি বলতেছি বুঝতে পারতেছেন না? হারাই গেছেন। আচ্ছা, মানে ওইখানে দেখেন যে কম্পোনেন্ট বের করতে যাচ্ছিলাম ওইটা আগে লিখছি, তারপরে সামেশন ইন্ডেক্সটা পরে লিখছি। আর এইখানে সামেশন ইন্ডেক্সটা আগে, আয়ের উপরে সাম হচ্ছে, সামেশন ইন্ডেক্সটা আগে আর কেটা পরে। তো এটাকে আমরা এমনভাবে, এটা আমরা চাইলে সামেশন ইন্ডেক্সটা সুইচ করতে পারি। কেমনে? এটা কি জানেন যে এ ম্যাট্রিক্সের আইজেতম এলিমেন্ট হল এ ট্রান্সপোজের যে আইতম এলিমেন্ট, এটা জানেন তো, রাইট? মানে এটা তো মানে রো কলাম সুইচ করা, ঠিক আছে? তো তাইলে এইটাকে আমি লিখতে পারি এমনে এ ট্রান্সপোজ এইটার কে আইতম এলিমেন্ট। নাও দিস সামেশন বিকামস এ ট্রান্সপোজ এক্স এর কে তম এলিমেন্ট। ওকে, আচ্ছা, তো অনেক কিছু টান দিছি, বাট বেসিক্যালি সিম্বল ম্যানিপুলেশন করছি, ঠিক আছে? তো আপনাদের হইলে একটা নোট দিয়ে দিছি ওভারলিফে, ওই নোটের মধ্যে ধরেন এই ডিরাইভেশনটা আছে, তো আপনারা যদি না বুঝেন তাইলে দেখলে বুঝবেন। মানে এখানে আসলে ওই ক্রোনেকার ডেল্টার প্রপার্টি আর সামেশন ম্যানিপুলেশন ছাড়া আর কিছু করি নাই। তো অ্যাট দ্য এন্ড অফ দিস তাইলে আমরা পাইলামটা কি? পাইলামটা হইলো এইটা, যে এইটা যদি ফাংশন হয় তাইলে আমার ডেল এফ বাই ডেল এক্স কে, দিস ইজ এক্স এর কে তম এলিমেন্ট প্লাস এ ট্রান্সপোজ এক্স এর কে তম এলিমেন্ট, which is a plus a transpose x এইটার কে তম এলিমেন্ট, রাইট? তাইলে এইটা কি বিশ্বাস করতে পারতেছেন যে গ্রেডিয়েন্ট ভেক্টরটা হবে a plus a transpose x? এইটা তো একটা ভেক্টর, রাইট? মানে x একটা ভেক্টর আর a plus a transpose একটা ম্যাট্রিক্স। তো এইটাকে যদি এইটা দিয়ে গুণ দেই তাহলে আরেকটা ভেক্টর পাবো। তো ওই ভেক্টরের কে তম এলিমেন্ট হইল গ্রেডিয়েন্টের কে তম এলিমেন্ট। তাহলে গ্রেডিয়েন্টটা কি? এই ভেক্টরটাই, বুঝছেন? আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে। ও তাহলে এখানে টুটা হবে না, সরি, টুটা হইলেও কোন কেসে হবে? টুটা সেই কেসে হবে যদি এ আর এ ট্রান্সপোজ সমান হয়। তাহলে এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো 2ax।
ইফ ইফ এখানে একটা ইফ কন্ডিশন আছে, ইফ এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। ওকে, আচ্ছা তাইলে আমরা এবার একটা কন্ডিশনে যাই। কন্ডিশন হইল যে এই ম্যাট্রিক্সে সরি এই ফাংশনের ওকে, তাইলে এই আমাদের এই যে এই দুইটা রেজাল্ট আমরা প্রুফ করে ফেলছি। এখন এটা অ্যাপ্লাই করব, তাই এটা মিনিমাইজ করতে হলে এটা গ্রেডিয়েন্ট বের করতে হবে। তাহলে আমরা বের করলাম গ্রেডিয়েন্ট হইল 2ax। এখানে অ্যাজাম্পশন করে নিছি যে অ্যাজিউমিং এ সমান সমান এ ট্রান্সপোজ। ওকে, কারণ কোয়াড্রেটিক ফর্ম যদি আমরা একটা কোয়াড্রেটিক ফর্ম লিখতে চাই তাহলে সবসময় আর কি এমন একটা ম্যাট্রিক্স দিয়ে কোয়াড্রেটিক ফর্মটা লিখতে পারবো। ওকে, আচ্ছা তাইলে এইটা সমান সমান যদি ও সরি আরেকটা পার্ট বাকি আছে, এইটার ডেরিভেটিভ হলো 2x আর এইটার ডেরিভেটিভ কত b, ওই যে b, তাহলে এখানে প্লাস b দিব আর এটা তো চলে যাবে। তো এটাকে এবার 0 সেট করি, ইকুয়াল টু 0। তাহলে x সমান কি আছে? আচ্ছা এখন খেলা হবে। ওকে, আগে যেটা করতাম ধরেন সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ ইকুয়েশন লিখে ডেরিভেটিভ সলভ করতাম, এখন একটা ম্যাট্রিক্স ইকুয়েশন সলভ করতেছি। মাল্টি ভ্যারিয়েবলের জন্য একটা ম্যাট্রিক্স ইকুয়েশন সলভ করতে হবে। আচ্ছা, এখানে আসলে অনেক ক্যাচাল ঘটতে পারে। অনেক ক্যাচালের মধ্যে সবচেয়ে সহজ কেস যেটা সেইটা হলো যদি এ ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এর ইনভার্স করা যায়, ইনভার্স এক্সিস্ট করে, যদি এরকম ম্যাট্রিক্স হয় তাইলে এই লাইন থেকে তো এই লাইন লিখতে পারবো আর এই লাইন থেকে লিখতে পারবো x সমান সমান হাফ এ ইনভার্স বি, এখানে একটা মাইনাস সাইন থাকবে। শেষ, এই একটাই সলিউশন, একটা ইউনিক সলিউশন। এইটাই একটা ইউনিক সলিউশন আছে আর কি তখন এই কোয়াড্রেটিক ফর্মের, যদি এ ইনভার্টিবল হয়। এ ইনভার্টিবল হবে যদি ধরেন, এখন এ কখন ইনভার্টিবল হয় এটার কন্ডিশন আছে। আপনার ইনভার্টিবিলিটি চেক করার জন্য অনেকভাবে চেক করতে পারেন, যে এর ডিটারমিন্যান্ট নিতে পারেন, ডিটারমিন্যান্ট যদি নন জিরো আসে তাহলে ইনভার্টিবল। অথবা অনেকভাবে বলা যায় যে এর কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে ইনভার্টিবল, অথবা এর রোগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে ইনভার্টিবল, এরকম অনেক কন্ডিশন আছে। আচ্ছা, যদি ইনভার্টিবল না হয় তাইলে কি হবে? যদি ইনভার্টিবল না হয় তাইলে এটা দেখানো সম্ভব যে এইটার কোনো মিনিমাম ভ্যালু নাই, কোনো মিনিমাম ভ্যালুও নাই, কোনো ম্যাক্সিমাম ভ্যালুও নাই। আচ্ছা, কেন দেখানো সম্ভব? মানে ইন সাম সেন্স চিন্তা করতে পারেন এমনি, আমি ভিজুয়াল আইডিয়াটা দেই, অ্যানালাইটিক্যাল আইডিয়াটা দিতেছি না। এইটা ইনভার্টিবল হবে না যদি, এইটা তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট? এই কোশ্চে এ ট্রান্সপোজ, তার মানে এটার ধরেন আইজেন ভ্যালু আছে, ঠিক আছে, আইজেন ভ্যালু আছে। এবং ইনভার্টিবল হবে না তখনই যদি কোনো একটা আইজেন ভ্যালু 0 হয়ে যায়। ওকে, এটা একটা কন্ডিশন, লিনিয়ার অ্যালজেব্রাতে পড়ার কথা, না মনে থাকলে ধরেন মাইনে নেন, ঠিক আছে। যদি কোনো একটা বেসিক্যালি আপনার কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স করার নিয়ম, মানে এমনি ইনভার্স করা যায়, এই ম্যাট্রিক্সের যদি আইজেন ডিকম্পোজিশন থাকে এরকম, ধরেন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স λ1 λ2 ... λn কিউ, তাহলে এটা হইলো আমার এ ম্যাট্রিক্সটা। তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্সটা হবে এই λ1 এর ইনভার্স, λ2 এর ইনভার্স, λn এর ইনভার্স, এটা জাস্ট মানে আইজেন ভ্যালুগুলো ইনভার্ট করে আবার কিউ ট্রান্সপোজ কিউ দিয়ে গুণ দিলে এই ইনভার্সটা তৈরি হয়ে যায়। এখন এটা কখন করা যাবে? তখনই করা যাবে যদি কোনো ল্যামডা আই 0 না হয়, নাহলে তো 1/0 কোনো মিনিং নেই, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো আইজেন ভ্যালু 0 হয়ে যায় তো এটা বেসিক্যালি এইটা বলে যে আপনার ওই ডাইরেকশনে ফাংশনটা ফ্ল্যাট। এইটার
মানে হইলো কাইন্ড অফ এরকম যে আপনার চিন্তা করেন আমাদের হেসিয়ানের আলোচনা ছিল না, হেসিয়ানের আলোচনায় কি বলছিলাম যে আইজেন ভেক্টরগুলো কি বলে, আইজেন ভেক্টরগুলো বলে যে আইজেন ভেক্টর এবং আইজেন ভ্যালুগুলো যেটা বলে যে এই আইজেন ভেক্টর বরাবর আগালে আমার ফাংশনটা বাড়ে নাকি কমে, আইজেন ভ্যালু পজিটিভ হইলে ফাংশনটা বাড়ে, অথবা ওই আইজেন ভেক্টর বরাবর আগাইলে ফাংশন আইজেন ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ফাংশনটা কমে, আর যদি আইজেন ভ্যালু 0 হয় তার মানে ওই বরাবর আগাইলে ফাংশনটা কার্ভ আপও করে না কার্ভ ডাউনও করে না। ওকে, অথবা এমনি চিন্তা করতে পারেন যে এক ডাইরেকশনে আগাইলে বাড়ে আরেক ডাইরেকশনে কমে, কাইন্ড অফ এরকম। তো আচ্ছা, এই আলোচনা আসলে ডাইগ্রেশন হয়ে যেতেছে। আচ্ছা, এটা আপাতত ফ্যাক্ট হিসাবে দিয়ে দিলাম যে এই ম্যাট্রিক্সের কোনো একটা আইজেন ভ্যালু যদি 0 হয় তাইলে এটা ম্যাট্রিক্সে ইনভার্টিবল হবে না, আর ইনভার্টিবল যদি না হয় দ্যাট ইন সাম সেন্স মিনস যে যেই আইজেন ভেক্টর বরাবর আইজেন ভ্যালু 0 ওই আইজেন ভেক্টর বরাবর আমি যদি আগাইতে থাকি তাহলে ইনফিনিটি পর্যন্ত বাড়তে থাকবে, আর যদি পিছাইতে থাকি তাহলে ইনফিনিটি পর্যন্ত কমতে থাকবে। এটাই মিনিং। আচ্ছা, এটা অ্যানালাইটিক্যালি বললাম না, মুখে বললাম। ওকে, তো ইনভার্টিবল হইলে এটার একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করে। আচ্ছা, আর তারপর আরেকটা কন্ডিশন আছে যে এখন এই সলিউশনটা মিনিমাম নাকি ম্যাক্সিমাম, এটা কেমনে চেক করব? তো এইটা চেক করার ওয়ে হইল এটা হেসিয়ানটা বাইর করা। আচ্ছা, এখন হেসিয়ানটা বাইর করতে যুদ্ধ করা লাগবে, আমি হেসিয়ানটা বাইর করার জন্য একটা শর্টকাট ইউজ করি। হেসিয়ান কি জিনিস? ধরেন আমাদের যদি একটা ফাংশন থাকে f of x, ওকে, তো f of x নট প্লাস h এইটাকে যদি এই ফর্ম্যাটে লেখা যায় f of x নট প্লাস h, f of x নট প্লাস h ট্রান্সপোজ টাইমস সাম ম্যাট্রিক্স h, তাহলে এই সাম ম্যাট্রিক্সটাকে আমরা হেসিয়ান বলি, মনে আছে? আচ্ছা, তাইলে এইটার জন্য প্লাস এরর, তো কোয়াড্রেটিক ফাংশন হইলে আমাদের কোনো এরর থাকবে না আর কি, ঠিক আছে? তো এইটাকে এই ফর্মেটে লেখার চেষ্টা করি, এবার দেখি তাহলে হেসিয়ানটা কি আসে। তো এই ওই ফাংশনের জন্য f of x নট প্লাস h আসবে এই জিনিসটা, x নট প্লাস h ট্রান্সপোজ a x নট প্লাস h প্লাস b ট্রান্সপোজ x নট প্লাস h প্লাস c। এটা কি বিশ্বাস হয়? কি করছে এখানে? x এর জায়গায় x নট প্লাস h বসাই দিছে। বুঝতে পারছে? আচ্ছা, এটাকে ভাঙাইলে আসে এই জিনিসটা আসবে, x নট ট্রান্সপোজ a x নট, আমি বারগুলা দিতেছি না, বার দিতে অনেক সময় নষ্ট হয়, x নট h plus h transpose x naught plus h transpose h plus b transpose x naught plus b transpose h plus c। কি করছি? গুণ দিছি আর কি খালি। আচ্ছা, এবার এখানে দেখেন এইটাকে এমনি লিখতে পারি x ট্রান্সপোজ ax নট h এর ডিপেন্ডেন্সি নাই এই টার্মে, b ট্রান্সপোজ x নট প্লাস c, এখানে কোনো h নাই, এই টার্মে কোনো h নাই। ওকে, তো দিস ইজ আওয়ার ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম যেখানে এইচ এর পাওয়ার একটা সিঙ্গেল পাওয়ার আছে, এটাকে লিখতে পারি হলো এমনে, সিঙ্গেল পাওয়ার টার্মগুলো হলো এইটা এইটা আর এইটা, ও এইটা না এইটা, তাহলে এটাকে লিখতে পারি এমনে a transpose x plus x 0 plus b
এটা ট্রান্সপোজ টাইমস এইচ, ঠিক আছে? একটু চিন্তা করলে আর কি এটা বুঝতে পারবেন। দেখেন এখানে এইচ এর সাথে এই সাইডে আছে কি এক্স ট্রান্সপোজ এ, তো এটাকে লিখতে পারি এ ট্রান্সপোজ এক্স এর হোল ট্রান্সপোজ। এখানে আছে কি, এখানে আছে হইল এক্স নট এইচ ট্রান্সপোজ এক্স নট, যেটাকে লিখতে পারি এক্স নট ট্রান্সপোজ এইচ। এই টার্মটা লিখছে এইখানে আর বিটা লিখছে এইখানে, ঠিক আছে? তো এইটা, তো এই টার্মগুলো হয়ে গেল, আর বাকি থাকে খালি এই একটা টার্ম এইচ ট্রান্সপোজ এ এইচ। ও এখানে একটা ইয়া বাদ দিছি, এখানে একটা হাফ ছিল, হাফ থাকলে হেসিয়ান হয়, তাহলে হাফটা যদি ইনকর্পোরেট করতে চাই তাহলে এখানে হাফ দিয়ে এখানে একটা 2 দিতে হবে। ওকে, তো আমি আর কি সেকেন্ড ডেরিভেটিভগুলো ওই যে আমাদের টেকনিক্যালি হেসিয়ানটা এভালুয়েট করার জন্য আমাদের ওই যে মিক্সড পার্শিয়ালগুলো এভালুয়েট করা লাগবে, সেকেন্ড ডেরিভেটিভগুলো এভালুয়েট করা লাগবে, তো আমি একটা শর্টকাট নিছি। তো শর্টকাট নিয়ে যেটা বলতে চাচ্ছি যে এই ফাংশনের হেসিয়ান হইল 2 টাইমস এ। কন্ডিশন আছে, কন্ডিশন হইল যদি এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ হয়, আর এ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ না হইলে হেসিয়ানটা আসবে হইল এ প্লাস এ ট্রান্সপোজ। জেনারেল কেসটা হইলো এটা, আর স্পেশাল কেস হইলো যেটা লিখলাম। আচ্ছা, তো এখন তাইলে আমার এই পয়েন্টটা, এখন এখানে একটা কন্ডিশন দেখেন, এই হেসিয়ানটা এক্স এর উপর ডিপেন্ড করে না, অর্থাৎ আমি কোন পয়েন্টে এভ্যালুয়েট করতেছি এটার উপর ডিপেন্ড করে না। হেসিয়ানটা একটা ইন সাম সেন্স একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? তো সাধারণত আমাদের হেসিয়ানটা আমি কোন পয়েন্টে এভ্যালুয়েট করতেছি সেটার উপর ডিপেন্ড করে। তো ওই অনুযায়ী আর কি আপনার এইটার যে আইজেন ভ্যালু আইজেন ভেক্টরগুলো চেঞ্জ হতে থাকে, কিন্তু কোয়াড্রেটিক ফর্মের জন্য হেসিয়ানটা ফিক্সড। তো এটা যেটা বলে, তাইলে আমাদের কোন একটা পয়েন্ট মিনিমাম নাকি ম্যাক্সিমাম এটা বের করছিলাম কেমনে? হেসিয়ানের আইজেন ভ্যালুগুলোর সাইন দেখে। তো এর যদি সবগুলো আইজেন ভ্যালু পজিটিভ হয় তাইলে এটা একটা মিনিমাম, যদি সবগুলো আইজেন ভ্যালু নেগেটিভ হয় তাহলে এটা একটা ম্যাক্সিমাম। যদি আইজেন ভ্যালুর মধ্যে মিক্স থাকে, পজিটিভ নেগেটিভ মিক্স থাকে, তাহলে এটা একটা স্যাডল পয়েন্ট। আর যদি পজিটিভ সেমি ডেফিনিট হয় অথবা নেগেটিভ সেমি ডেফিনিট হয় তাহলে ইনকনক্লুসিভ, শেষ। এটা আর কি কোয়াড্রেটিক ফর্মের ক্যারেক্টারাইজেশন। ওকে, তো কোয়াড্রেটিক ফর্মের আপনি ইন সাম সেন্স চিন্তা করতে পারেন সব কিছু হইলো এই ম্যাট্রিক্সটা ডিটারমাইন করতেছে। এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল হইলে একটা ইউনিক মিনিমা বা ম্যাক্সিমা বা স্যাডল পয়েন্ট থাকবে, ম্যাট্রিক্সটা ইনভার্টিবল না হইলে এরকম কোনো ইউনিক জায়গা থাকবে না। আমরা এটা বলি যে if A is not invertible then F is unbounded। আচ্ছা, আনবাউন্ডেড মানে যেটা বললাম যে যেই আইজেন ভ্যালুটা 0 ওই আইজেন ভেক্টর বরাবর আপনি সামনে আগাইলে সারা জীবন বাড়তেই থাকবে, আর পিছনে গেলে সারা জীবন কমতেই থাকবে, ঠিক আছে? এটা প্রুফ করা যায়, প্রুফটা বলি নাই, এটা আপাতত বিশ্বাস করে নেন। আর যদি এই ইনভার্টিবল হয় তাহলে তো ওই কন্ডিশনগুলা যেটা আছে সেটা বললাম। আচ্ছা, পজিটিভ সেমি ডেফিনিট মানে তো একটা আইজেন ভ্যালু 0, তো তখন তো এই কন্ডিশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এটা পজিটিভ সেমি ডেফিনিট হইলেও আনবাউন্ডেড, নেগেটিভ সেমি ডেফিনিট হইলেও আনবাউন্ডেড, শুধু ইনডেফিনিট, পজিটিভ ডেফিনিট আর নেগেটিভ ডেফিনিট এই তিনটা কেসে হইল আপনার এইটাকে আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম বা স্যাডল পয়েন্ট বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস এইটুকুই। আপনাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম, যদিও প্র্যাকটিস করবেন না তবুও দেই। আচ্ছা, আপনাদের একটা ফাংশন দেই, দেখেন x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস x2 x1 প্লাস দুত্তরিকে আমি বারবার একই ভুল করতেছি, x2 x3 প্লাস x3 x1। এটা একটা কোয়াড্রেটিক ফর্ম, এটাকে এই ফর্ম্যাটে প্রকাশ করবেন
প্রকাশ করে এটার স্টেশনারি পয়েন্টটা বাইর করবেন। স্টেশনারি পয়েন্টটা কি, যেটা এই ইকুয়েশনটা সলভ করে, মানে এটা সমান 0, এই ইকুয়েশনটা সলভ করে যে পয়েন্টটা, ওইটাকে স্টেশনারি পয়েন্ট বলে বা ক্রিটিক্যাল পয়েন্ট বলে। ক্রিটিক্যাল পয়েন্ট বাইর করবেন, ক্রিটিক্যাল পয়েন্ট বাইর করার পর এটা বের করবেন যে ওই ক্রিটিক্যাল পয়েন্টটা মিনিমাম, ম্যাক্সিমাম নাকি স্যাডেল পয়েন্ট, নাকি ফাংশনটা আনবাউন্ডেড। এই 4টা কেসই সম্ভব। ওকে, প্র্যাকটিস করেন তাইলে হেল্প হবে। এইটাই আজকে ক্লাস এইটুকুই। ওইটা ল্যাব কুইজ ছিল না, ওইটা কোর্সের কুইজই ছিল। হ্যাঁ, মানে ক্লাসের সময় নষ্ট হয় বলে আমি ওই দিন নিচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, একটা বাদে হয়তো ক্যালকুলেট করবো।